জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি, কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায় কেউ কেউ নিজেকে ফেমাসও মনে করি। কিন্তু দর্শক, আমরা বিশ্বাস করতে চাই আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে। আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস? দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 2-তে। আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। দর্শক, আর ইউ ফেমাসের আয়োজনে আপনারাও কিন্তু সম্পৃক্ত থাকতে পারবেন। আর ইউ ফেমাসের এই আয়োজনটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ ইউটিউব এবং ফেসবুকে কিন্তু সরাসরি সম্প্রচারিত হচ্ছে। ফলে আপনি সেখানে আপনার যে কোনো মন্তব্য, যে কোনো প্রশ্ন কিন্তু করতে পারেন। আমাদের সাথে থাকা সারথী কিংবা অতিথি যারা রয়েছেন তাদের কাছে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর আপনার মাধ্যমে, আমাদের এই আয়োজনের মাধ্যমে আপনার জন্য জেনে দিতে পারবো এবং আপনার যে কোনো মন্তব্য কিন্তু আমরা তাদের কাছে পৌঁছাতে পারবো। এবং আমাদের এই আয়োজনে আমরা কথা বলে থাকি নানান বিষয়ে। আজকেও তার ব্যত্যয় কিন্তু করছে না, তবে আজকে যে সারথী আমাদের সাথে যুক্ত হয়েছেন, যেই মানুষগুলো আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমার তো ভীষণ প্রিয় বটেই এবং একই সাথে আপনাদেরও ভীষণ প্রিয়। এবং আমি জানি সবাই বেশ উচ্ছ্বসিত হৃদয়ে তাদেরকে সাদরে আমন্ত্রণ জানাবেন। আমাদের সাথে যুক্ত রয়েছেন আবুহেনা রনি, স্ট্যান্ড আপ কমেডিয়ান, অভিনেতা, উপস্থাপক এবং নানা গুণে গুণান্বিত একজন খুবই দুর্দান্ত মানুষ, আমি যাকে অনেক বেশি পছন্দ করি। থ্যাংক ইউ। এবং আমাদের সাথে রয়েছেন খৈয়াম শানু সন্ধি, যিনি আসলে মিউজিকের মানুষ, একজন কি বলবো যে সঙ্গীত শিল্পী, মিউজিশিয়ান, কম্পোজার, দারুণ গুণে গুণান্বিত আরও একজন মানুষ। তবে আমি একটা তথ্য দিতে চাই, সে আমার ভাই। অবশ্যই। এবং আমাদের সাথে যুক্ত রয়েছেন আব্দুল্লাহ সেন্টু, যাকে আমি বলি সবসময় তৈরি হওয়া অভিনেতা, যে আসলে নিজে নিজে তৈরি হয়ে একজন অভিনেতা হয়ে গেছে এবং অনেক একটা সাবলীল মানুষ। সেন্টু, আপনাকে স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাসের আয়োজনে। এবং সেন্টুর সাথে আমাদের এর আগেও দুইবার এই আয়োজনে দেখা হচ্ছে, আজকে মনে হয় তৃতীয়বার। কিন্তু আমাদের সাথে বাকি যে দুজন রয়েছে তাদের সাথে প্রথমবার। আমরা যে হ্যাঁ, কিন্তু যে প্রথম প্রশ্নটা আমরা সবসময় করে থাকি সেটা আজকে সেন্টুর জন্য নয়, কিন্তু আপনাদের দুজনের জন্য। সেটা হচ্ছে, রনি ভাই, আর ইউ ফেমাস? আসলে এটা নিজের থেকে বলার কিছু নাই, পরিবর্তন যে আসছে বা আশেপাশের লোকজন বা সবকিছু মিলে আমরা আসলে এই জন্য একটু ছোট একটা ক্লারিফিকেশন আমরা শুরুতে দেই যে আমরা বিশ্বাস করি এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ অসাধারণ এবং সবাই তার কাজের জন্য অসাধারণ, এবং সেটাই আসলে তাদেরকে আলাদা করে, তাকে ফেমাস বানায়। ফলে আপনি তো আপনার কাজে ফেমাস, আপনার কাজটা অসাধারণ, আপনি নিজেকে আলাদা করেছেন আপনার কাজের মাধ্যমে, তো অবশ্যই আপনি ফেমাস। এবং দিন শেষে আমরা আপনার জন্য গর্ববোধ করি, কেননা হচ্ছে আপনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন। আমাদের যে অনেক গর্বের, অনেক পছন্দের, অনেক মায়ার যে বাংলাদেশটা আছে না, লাল সবুজের, ওইটা আপনি প্রতিনিধিত্ব করেন। ফলে সেটার জন্য আমাদের গর্ববোধ হয়। একই সাথে আপনার কাছে জানতে চাওয়া, আর ইউ ফেমাস? আমি ফেমাস কিনা জানি না, তবে আমি আমার বাসায় ফেমাস হতে আগে। মানে আমার বাসার সবাই যেন আমাকে খুব ভালোভাবে, যেন আমার কর্মকাণ্ডে আমার বাসা যেন মনে করে যে আমার ভাইটা ভালো, বা আমার ছেলেটা ভালো, বা আমার মেয়ে ভাবে, বা আমার বাবাটা সুপার হিরো বা ভালো। তাহলে যদি আমার কর্মকাণ্ডে আমি যদি অসৎ না হই, আমি যদি ঘুষ না খাই, আমি যদি অনিয়ম না করি, তাহলে তো আমার বাসায় কখনো আমাকে এটা ভাববে না। তাই সবার আগে আমি আমার ঘরে ফেমাস হতে চাই, তারপরে পৃথিবীতে হবো নাকি সেটা দেখা যাবে। একদমই। এবং আমরা সবসময় এই আয়োজন থেকে একটা কথা বলি, অনেক কিছু করার দরকার নাই আপনাদেরকে, শুধু একটা জিনিস করা খুব বেশি জরুরি, শুধু নিজের কাজটা। ফলে আপনি যখন ঘরে ভালো থাকবেন, ফলে একই চিত্র কিন্তু বাইরেও থাকবেন এবং দিন শেষে সেটার ইম্প্যাক্টটা কিন্তু বৃহত্তর অংশেই পড়বে। সেন্টুকে দিয়ে যেহেতু এই প্রশ্ন আমি আরও দুইবার করেছি, আজকে আর না করলাম, কিন্তু আমি সেন্টুকে দিয়ে আজকের আয়োজনের শুরুটা করতে চাই। কেমন লাগছে এই প্রশ্নটা এই কারণে করা, আমরা আসলে যদি গত এক মাসের চিত্রটা দেখি, গত এক মাসের আগের বাংলাদেশ আর পরের বাংলাদেশের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত ভাব আছে সবার মধ্যেই। আমি জানি এটা আপনার মধ্যে অন্যভাবে কাজ করছে, কারণ আপনি মাঠে ছিলেন, অনেক শঙ্কা ছিল, সেই শঙ্কাটা এখন মনে হয় দূরীভূত হয়ে গেছে। কেমন আছেন, কেমন লাগছে? সবকিছু মিলিয়ে বলবো যে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। কেন? দিন শেষে আমরা নতুনভাবে নিজেদের যে কথা বলার জায়গা সেটা খুঁজে পেয়েছি। আমাদের ভেতরে অনেক কিছু, যে অন্যায়ের প্রতিবাদ না করা, যে একটা ক্ষুধা লুকিয়ে থাকতো যে আমরা করতে পারতাছি না, আমাদের ভেতরটা বলছে করো, কিন্তু বাহিরটা বলতেছে করবা, যে তোমার বেঁচে থাকার কি ইচ্ছে নাই।
তো সেই জায়গা থেকে আমরা অনেকেই পিছিয়ে গেছি, কিন্তু আমরা তবুও চেষ্টা করছি যে যেভাবে হোক আমরা শিল্পী, আমাদের শিল্পের মাধ্যমে বা আমাদের লেখনীর মাধ্যমে বা আমাদের এক একটা যেভাবে আমরা প্রকাশ করা যায় সেইভাবে চেষ্টা করছি প্রকাশ করতে। তো সেই জায়গা থেকে আমরা এখন নতুনভাবে নিজেদের যে নতুন ইচ্ছেগুলো, যে কথাগুলো আমরা বলতে পারতাম না বা যে প্রতিবাদগুলো আমরা করতে পারতাম না, এখন কিন্তু সবাই করতে পারতেছে। যেমন আমি এখন একটা পোস্ট করলে এটার নিচে কিন্তু আরেকজনের সাথে তার মতটা দিয়ে দিতে পারতেছে, আগে কিন্তু এটা পারতো না। তো এটা ভালো লাগছে যে আমি যদি ভুল করি আমারটাও ধরায় দিচ্ছে যে আপনি কিন্তু ভুল করছেন। দেশ নিয়ে এমন না যে আমরা কেবল ভাবতে শুরু করছি তা না, অনেক আগে থেকে আমরা অনেক কিছু ভিতরে লালন করি, কি কি পরিবর্তন দরকার সবকিছু নিয়ে আমরা ভাবি, কিন্তু আমরা ভাবছি যে এসব বলে আসলে লাভ নাই, এটার পরিবর্তন আসবে না। এটা আমরা আগে মানে আউটপুটটা মানে বের হবে কি না এটা ভাবতে মানে এরকম ছিল, কিন্তু এখন বুঝতে শিখছি যে না, এখন আমরা আমাদের চাওয়াটাকে আমরা পরিপূর্ণ করতে পারি। আমার একটা মজার জিনিস ভালো লাগছে এখন, যেটা হচ্ছে যে আমরা এখানে সবাই আমরা তিনজন আছি, আমরা মিউজিক করি, অভিনয় করেন, উনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন সারা পৃথিবীতে। তো আমাদের তো মতামত আছে, আবার আপনারাও করেন বাই দ্য ওয়ে। আমাদের তো মতামত আছে, আমাদের মতামতে দ্বিমতও আছে। রাইট। আমরা একসময় মতামত তো প্রকাশ করা না, দ্বিমত প্রকাশ করার স্বাধীনতাটা ছিল না। আমার কোনো মতামতে যে কেউ দ্বিমত পোষণ করছে আমি তারপর একদম বিরক্ত হচ্ছি না, কারণ আমি চাই যে সে দ্বিমত পোষণ করুক, কারণ এটা না আমি গণতন্ত্র। আজকেই তো দেখলাম যে বলছে যে আমাদের সমালোচনা করুন, এই সরকার বলছে যে আমাদের ভুলগুলো ধরিয়ে দিন। তো এইটা আপনি খেয়াল করেন যে 5 তারিখে পর্যন্ত যার ভুল ধরার পরে এগেনস্ট তিনি যে রিয়াকশন করেছেন যে পুলিশ ভালো করছে, আপনারা কেন অস্ত্র ব্যবহার করছেন না, তার ভুল এই শেষ দিন পর্যন্ত তার ভুল ধরার কোনো অপশনই ছিল না। অথচ এখন কতটা পরিবর্তন, যে ভুল ধরেন, আমাদের ভুল ধরেন, এটা কত বড় পরিবর্তন ঘটে গেছে আমরা তো নিজের চোখে দেখতে পাচ্ছি। এবং এটা আসলে মানে এর পরেও যারা আসে, কারণ পৃথিবীতে এখন সবার হাতের মুঠোয়, সবাই এখন সকল পৃথিবীর বামপন্থী রাজনীতি, ডানপন্থী রাজনীতি সিনেমা সবাই দেখে, সবাই বুঝে কোনটা কি। তো আসলে এখন আনস্মার্ট থাকার সময় নেই। এর সামনেও যারা আসবে তারা যেন এরকম মুক্তচিন্তার হয়, যে তাদের ভুল যেন আমরা ধরতে পারি, সেখানে তারা যেন শিখে, এবং আমাদের যেসব জায়গাগুলো কলুষিত হয়ে গেছে, নষ্ট বিচার ব্যবস্থা থেকে সব জায়গা, এগুলো যেন ঠিক করা হয়, যেন যে সাধারণ মানুষ ও যেন সে আশ্রয়টা ঠিক একটা বিচার পায় বা একটা ন্যায় পায়। আপনার কাছে আমার জানতে চাওয়াটা, একটু আগে সেন্টু বলছিল যে সে কথা বলতে পারছে, একটা আমি শব্দটা পিক করতে চাই, এবং তিনি আরেকটা কথা বলেছেন তিনি শিল্পী, অর্থাৎ শিল্পী সত্তা যখন কথা বলতে পারে না সেই দায়টা তো আসলে পুরো সমাজের হয়, সেটি একটা ব্যর্থতা পুরো দেশের হয় এবং পুরো জাতির জন্যই। কেননা শিল্পীদের কথা বলতে হয়, শিল্পীদের কথা বলার দরকার, তাহলে হচ্ছে আমরা সভ্যতার যে সংজ্ঞানটা করি সেটি আসলে বিকশিত হয়। ফলে শিল্পী যখন কথা বলতে পারে না তখন আসলে নানা দিক থেকে আমরা আসলে অন্ধকারে ডুবে যাই। আমার ধারণা আপনারা একটা অন্ধকার সময় পার করেছেন, একটা অন্ধকার সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন। আমি একটু সেটাই জানতে চাই, সেই সময়টার কথা যদি আপনি একটু জানাতেন। অন্ধকার সময় তো আমরা পার করেছি যে আমাদের লিমিটেশন ছিল যে কোন গানটা আমরা গাইতে পারবো, কোনটা আমরা বাঁধতে পারবো। আমরা যখন আমি তো সিনেমা মিউজিক করি, এখন সিনেমা মিউজিকে থেকে আমি দেখা যাচ্ছে এডিট করে কিছু জায়গা চপ করে ফেলা হচ্ছে, কারণ এটা আসলে বলা যাবে না, দেখানো যাবে না। তো আমরা এইগুলো ফেস করে এসেছি, তখন নিজেদেরকে স্বাধীন মনে হতো না। শুধু শিল্পী সত্তা না, আমি একজন নাগরিক বাংলাদেশের, আমি ট্যাক্স দেই, ভ্যাট দেই, হ্যাঁ, আমার সবকিছু চলে। আমার ভোটের অধিকারটাও তো ছিল না, আমি তো ভোট দিতেই যাইনি বা যেতে পারিনি। আমি প্রশ্নই করছিলাম যে ভোট দিয়েছেন এখন পর্যন্ত? প্রথমটা দিয়েছি, এবং অপশনও একটাই ছিল। এবং আমি বলতে চাই যে আমি দেশের বাইরে থেকে ভোট দেওয়ার একটা উত্তেজনায় আমি আমার এলাকায় ফিরে যাই, এবং উনি আমাকে মিডিয়া কর্মী এবং জানে যে আমি স্পষ্ট ভাষী এবং বলে দিই, সে কারণে আমার ভোটের ইয়েতে স্কুলে তিনি সামনের লোকটা তিনি উল্টা দিক হয়ে বললো যে তুমি আবার নানা জায়গায় বলে ফেলবে, আমি অন্যদিক তাকাচ্ছি, দিয়ে ভালো, অর্থাৎ ভেতরে রুমে না, কিন্তু মানে এইটুকু অপশন ছিল যে আমি অন্যদিক তাকাচ্ছি, তুমি দাও। কিন্তু সেখানেও আমি জানি যে দেওয়ার পরে উনি দেখবে যে আমি কোথায় দিয়েছি, কিন্তু এটা গোপন থাকার কথা ছিল। অপশন আর কিছু ছিল, ভোটের অধিকার ছিল ওই একটাই। বেশ ভালো জায়গায় ভোট দিয়েছেন আপনি। সেই আরেকটু আপনি যে প্রশ্নটা করলেন যে আমরা অন্ধকার ছিলাম, আমরা যে অন্ধকারে ছিলাম, এটা সবচেয়ে আমরা যে অন্ধকারে ছিলাম এটা কারা ভালো বুঝেছে জানেন? যারা ওই গ্রুপটার নাম দিয়েছে আলো আসবেই। এই তেলাপোকারা
তারাই ফিল করেছে অন্ধকারে আসলে ছিলাম। আমি ইনফ্যাক্ট আসতাম একটু পরে। হ্যাঁ আসতেন, আমি এটা আমাদের মনের মধ্যে অ্যাকচুয়ালি ওইটাই। এই যে বললেন যে শিল্পীর কথা বলার অধিকার, শিল্পীর বলতে পারা, তাই বলে শিল্পী এটা বলবে যে গরম জল মানে গরম পানি খেলো, শিল্পীর বলতে পারবে, স্বাধীনতা আছে। কিন্তু এই একটা তারা গোপন আলোচনায় আমার কাছের বন্ধুটা, আমার কাছের মানুষ যাদের সঙ্গে আমি আজকেই খেয়াল করছিলাম যে এই গ্রুপে যারা যারা তাদের সাথে আমি এতদিনে অনেকগুলো প্রোগ্রাম করেছি, অনেকবার দেখা হয়েছে, কিন্তু তারা যে গোপনে ইনফ্যাক্ট আমিও জানতাম যে আমার স্ক্রিনশটও ওর মধ্যে আছে। তো তারা আমাদের নিয়ে যে প্ল্যান করছিল যে এদেরকে কি ব্যবস্থা নেওয়া হবে, আমি অথবাক হয়ে গেছি। এই জন্য একটা লাইন ছিল যে চাঁদ মুখগুলো বায়না মুখগুলো আমরা দেখে রাখলাম। আমার যে পোস্টটা ছিল, আমরা শহীদ মিনারে যেদিন যাই সেদিন আসার পরে আমাদের এই যে বাংলা নাটক গ্রুপে আমরা যারা গেছি সবাই এটা মিলে এদের ছবি দিয়ে ওরা পোস্ট করছে। তো ওইটা আবার ওইটা আবার স্ক্রিনশট দিয়ে জামশেদ শামীম মনে হয় উনি ওই গ্রুপে দিছে। তারপরে খান জিহাদ নামে উনি ছিল হলো ডিরেক্টর। তো আমি যখন প্রথম কোনো কিছু না তখন উনি আমার ফ্রেন্ড লিস্টে ছিল। তো গতকালকে আমি এটা দেখার পর আমি দেখছি উনি আমার ফ্রেন্ড লিস্টে আছে কিনা, পরে দেখি আমাকে আনফ্রেন্ড করে দিছে। উনি লিখছে এই কথাটা যে চাঁদ মুখগুলো মনের মণিকোঠায় একদম গেঁথে রাখলাম। তাই না, যে ফার্মগেটে যে গিয়েছিল যেদিন, সেদিনকার তো সবার ছবি টবি নিয়ে, হ্যাঁ সিয়াম টিয়াম সবার ছবি নিয়ে ওই দিন ফার্মগেটে আমরা ছিলাম বৃষ্টিতে ভিজে। ওই দিনে অনেকগুলো স্ক্রিনশট ওখানে চলে গেছে। সিয়াম ওখানে যে জাস্ট মোশাররফ করিম ভাই জাস্ট যে দাঁড়িয়েছে, জাস্ট কথা বলেছে যে হত্যা মানতে চায়, এতটুকুই। তারা তো বলেনি যে আমি এক দফা চাই বা কিছু, অতটুকুই নিতে পারেনি তারা। আসলে তারা হত্যা হচ্ছে এটাও যে আমরা ভালো লাগছে না, এই ভালো লাগছে না এটা বলা যাবে না। রবি, আপনার কাছে আমার জানতে চাওয়া যে বাংলাদেশটা আমাদের, একটু আগে আমি আপনার কাছে বলছিলাম যে এই বাংলাদেশটা তো আমাদের মায়ার, এবং এটা নিয়ে আমাদের অনেক গর্ব হয়, আমাদের অনেক কষ্ট আছে। আই নো যে আমাদের সবারই অনেক না পাওয়া বা অনেক কিছু আছে, কিন্তু দিন শেষে আমরা এটাকে অনেক বেশি ভালোবাসি। সেই বাংলাদেশটা বিনির্মাণে যখন প্রেক্ষাপট তৈরি হয়েছিল 1971 সালে, তখন আমরা দেখেছি শিল্পী সমাজের যে সরব উপস্থিতি, তাদের যে ভয়েসটা, সেটা খুবই প্রাণবন্ত ছিল। এবং এই বাংলাদেশ বিনির্মাণে তাদের একটা অগ্রগণ্য ভূমিকা ছিল। আমাদের শিল্পীরা কথা বলেছে, যার মাধ্যমে আমাদের তৎকালীন সময়ের যে সাধারণ মানুষ তারা উজ্জীবিত হয়েছে, সেটা গানে হোক, কবিতায় হোক, সুরে হোক, লেখনীর মাধ্যমে হোক, যে যেভাবে পেরেছে। আমরা আমাদের এই যে জেনজি জেনারেশন, তারা এখন বলছে এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা, সেটা নানানভাবে তারা সংজ্ঞায়ন করছে। এবং সেই স্বাধীনতার আনার পেছনে আপনিও একজন অগ্রগণ্য সৈনিক ছিলেন। আমরা দেখেছি আপনি মাঠে ছিলেন, কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন যেটাতে সরব থাকা যায় সেখানে আপনার উপস্থিতি ছিল। এই সরব উপস্থিতি থাকা, এটা আসলে কতটুকু প্রেরণাদায়ক ছিল বর্তমান সময়ের জেনজিদের জন্য, এবং এটা কেন প্রয়োজন ছিল? আপনি তো এটা না করলেও চাইলেও পারতেন, আপনি একটু অ্যাভয়েড করে, আচ্ছা আমি তো শিল্পী মানুষ, আমি তো না করলেও হয়, আমার তো একটা ক্যারিয়ার আছে। এটা আসলে আর নিজেকে ধরে রাখতে পারিনি। মানে এটা কেউ বললো কিনা বা কেউ দেখলো কিনা, আমরা কোথাও একটা এই যে এখন পর্যন্ত ছবি বা পোস্ট করা, যে আন্দোলনে ছিলাম একবারে সক্রিয়ভাবে, সেটাও ক্রেডিট না একেবারে। এটা আমি এখন ফিল করতে পারি যে 71-এ, মানে এতদিন আমরা একটু শুনেছি যে 71-এ বাবা মা মানা করলেও কেউ শোনেনি, বা অনেক সময় বাবা মাই ঠেলে দিয়েছে। তো সেটা আসলে ভিতর থেকে ফিল না করলে, একেবারে দেখতেই পাচ্ছি যে সামনে গুলি করছে, ঠিক সেই জায়গায় সামনে চলে যাওয়াটা কীভাবে সম্ভব, এটা আসলে একবারে এই মুহূর্তটা যদি না আসতো আমার মনে হয় যে এটা ফিল করা যেত না। এবং এই কারণে আমার একটা মনে হয়েছে যে মাঝে মাঝে বাইরের কিছুটা ঝড়, কিছুটা প্রবলেম আসলে আসা উচিত। এটা আমাদের সবাইকে এক জায়গায়, এক প্ল্যাটফর্মে একটা ইউনিটি হতে হেল্প করে। এবং সেই জায়গায় শুধু আমি না, আরও কত আর্টিস্ট বা কত ফেমাস মানুষজন একবারে রাস্তায় কাঁধে কাঁধ মিলিয়ে এক হাতে, এবং সেখানে কেউ কাউকে মানে একবার শুধু রনি ভাই শুধু এইটুকু বলছে, কিন্তু আমরা মেইন জায়গায় দায়িত্বে। অন্য সময় যেটা হয় ভিড় ঠেলে রনি ভাই একটু ইয়ে বলে, এরকম না, রনি ভাই আপনি আসেন। মানে সে 5 তারিখের দিকে সে বলছে যে আমার লাঠিটা নেন, আমি বলছি না আমারটাই শক্ত আছে, ঠিক এইরকম। মানে কি যে একটা মুহূর্ত আমি ঠিক বলে বোঝাতে পারবো না। এটা আসলে অন্যদেরকে ইন্সপায়ার করেছে, এবং আমরাও অন্যদেরকে দেখে ইন্সপিরেশন পেয়েছি। এটা যদি সিনারিওটা উল্টো হতো তাহলে কি হতো? আমার একটা ইচ্ছা হয়তো পূর্ণ হতো, সেটা হচ্ছে আয়নাঘরটা দেখার খুব ইচ্ছা ছিল। আচ্ছা, মানে এখন যেরকম ফিল করছি আয়নাঘরটা কেমন কৌতূহল লাগছে না, বলা যায়, কিন্তু আসলে রিয়েলিটি যারা ফেস করছে তারা জানে কতটা ভয়ঙ্কর। সে তো আমরা শুনে গা তো ওর শুনে তো শিওরই। তো যে বলেছে যে আমি একটু মরার আগে চাইছিলাম যে আমি একটু 4-5 ঘন্টা যেন আমি পা টান করে ঘুমাতে পারি, ওই লোকটাকে 4-5 ঘন্টা হাত পা টান করে শুইতে দেয়নি, রুমটা এরকম ছোট ছিল। তো সেটা তো বলার সাথে সাথে ইয়েতে, কিন্তু আমি বলছি যে
এই যে মজা করে বলছি যে আয়নাঘরটা দেখার, অ্যাকচুয়ালি আমাদের ঠিকানা আয়নাঘর হতো। অথবা কোনো কিছু 5 তারিখে তো আমরা মোবাইলের স্ক্রিনে আমাদের নাম, ফোন নাম্বার, ব্লাড গ্রুপ, ইমার্জেন্সি নাম্বার দিয়ে সকালে রাস্তায় বের হয়েছি। নিকেতনে তো পুলিশ এসেছিল খুঁজতে আমাকে। সো আমি ওটা ভেবেছিলাম যদি গ্রেফতার হই বা কোনো কোথাও যাই তাহলে কোন গান গাইতে গাইতে যাব, কারণ আমি তো গানেরই মানুষ। তো গানে গানের যাব মানুষ, আমি ধরেন ফানের মানুষ। হ্যাঁ। আমি জাস্ট এই 18-19 তারিখে আমি লিখেছি যে যেদিন এতগুলো মারা গেল, আবু সাইদ মারা গেল, তারপর 16 তারিখে। হ্যাঁ 16 তারিখে মারা গেল, এই 18 এই সময়গুলোতে আমি লিখেছি যে তেমন কুকুর যেমন কুকুরের মালিক। আচ্ছা, ট্রুথ। হ্যাঁ। এই যে এই এত আর্টিস্ট, এত লোকজন এক সুরে নেগেটিভ কমেন্টস, আমি তো অবাক। তো এখন আমি বুঝি যে তাদের কিছু ইনবক্স গ্রুপ ছিল, তারা ওখানে এরকম কেউ কিছু বললেই সেখানে সবাই মিলে হামলে পড়ার। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে গ্রুপ লিডার এই যে আমাদের এমপি সাহেব, উনি বলেছে বন্ধুরা তাহলে ঝাঁপিয়ে পড়ো, বন্ধুরা তাহলে শুরু হোক। তো এরকম কমেন্টস ওখান থেকে হয় যে আজকে তাহলে এই মিশন, আমরা আগের পরিবর্তন সেটা সাথে ছিলাম কিন্তু এই পরিবর্তন মানি না, মানে আগের যা চেয়েছিলেন 9 দফা রাজি ছিলাম, কিন্তু এক দফা মানেন। আমি আপনার সাথে একটা বিষয়ে অমিল করি, সেটা হচ্ছে যে গ্রুপ করা খারাপ কিছু না। আমরা তো গ্রুপ করেই বন্যাত্ম মানুষের কাছে সাহায্য করতে যাচ্ছি বা কিছু। গ্রুপ করা কখনোই খারাপ কিছু না। গ্রুপ করে সবাই মিলে একটা উদ্দেশ্য হাসিলের চেষ্টা করাও খারাপ কিছু না। আমরা সবাই সেগুলো করেছি। কিন্তু আমি যখন সেন্টুর ব্যাপারে খারাপ কিছু বলবো, আবার সামনে এসে বলবো সেন্টু আমি তোমার বন্ধু, এটা হিপোক্রেসি করা খারাপ। গ্রুপ করে কেউ যদি এক উদ্দেশ্য, এক আদর্শ নিয়ে এগিয়ে যায়। গ্রুপে একটা চ্যাটও কি পেয়েছেন যে এতগুলো ছাত্র মারা গেল, আমাদের সবাই মিলে একটা রিকোয়েস্ট করা উচিত, একটা দায়বদ্ধতার জায়গা। আমরা গোটা স্ক্রিনশট সমাজের খুঁজে কথা বলছি, রিপ্রেজেন্ট করে নিজেকে। গোটা স্ক্রিনশট খুঁজে আমরা এইটা পাইনি যে গ্রুপের মধ্যে কেউ না কেউ আফসোস করেছে যে অন্তত এই লাশগুলো পড়লো, এটার এগেনস্টে আমরা কাউকে বোঝাবো, সেটা কিন্তু না। সেন্টু, আলো যদি এসেই যেত তাহলে তো কি হতো? তাহলে আমার সবসময় আমি তো প্রথমে বের হই নাই, এমনি যতটুকু পারি, কারণ আমার পিছনে সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই, আমার পরিবারকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই। এই যে একটা ছেলে বললো না যে আমার বাড়িতে আমার মাটা পড়ে আছে, আমার বোনটা পড়ে আছে, তাদেরকে দেখে রাখার, তো আমারও সেম অবস্থা ছিল। তো আমার মা না করছে যে বের হয়েও না। আমি বলছি মা, এটা আসলে আমার না, আমার ভাই, আমার যারা পাশে, আমি এখন যদি আমি না বের হই তাহলে আমারও সেম অবস্থা হবে। তাদেরকে যদি পরিবর্তনটা না করার সাহায্যটা না করি তাহলে আসলে আমি নিজের কাছে অকৃতজ্ঞতা নিয়ে বেঁচে থাকতে হবে আর কি। আচ্ছা, এখন একটু জানতে চাই যে একটা ক্রাইসিস আছে, এটা তো হচ্ছে নিজের রুটি রুজির ব্যাপার, কাজটা আমরা যেই পেশাগত জায়গায়, এবং এটা হয় কি আমরা দেখেছি যে আমাদের কাছে উদাহরণগুলো যেগুলো আছে যে আচ্ছা সেন্টু একটা পক্ষ নিচ্ছে, সো তাকে আর কোনো কাজ দেওয়া যাবে না। দিন শেষে তো এটা কিন্তু রুটি রুজির উপরে পড়তো, এটা তো অস্বীকার করতেও পারতাম না। যদি ইয়ে হতো তাহলে কি হতো? না, তাহলে আসলে আমি আমার ভেতরে একটা জিনিসে ধারণ করেছি, আমি তো শিল্পটা, আমি অভিনয়টা বা আমি এই মাধ্যমটা নিয়ে বেঁচে থাকতে চাই। প্ল্যাটফর্মই ছিল না তখন, শিল্প কিভাবে আসতো? তো আমি আমার মতো করে কাজ করে যেতাম। সেটা কে আমাকে কাজ দিবে, কে আমাকে কাজ দিবে না, সে আশাটা না করে আমার যদি ইচ্ছা থাকে, আমি এতটুকু জানি যদি প্রকৃতপক্ষে সৎ ইচ্ছা থাকে তাহলে কেউ আটকাইতে পারবে না। আচ্ছা, কেউ না কেউ তার প্রয়োজন হবে আমাকে নিয়ে কাজ করার। পৃথিবীতে সবাই অসৎ না। কি হতো ভাই রুটি রুজির উপরে আঘাত পড়লে? আমি তো এখনো কাজ করতে কাউকে যে বলি না আমাকে কাজ দেন। আচ্ছা, আমি কাজ পারি কি পারি না এই যোগ্যতা আমার কাছে কাজ আসে। আমার মনে হয় যে আমার শেখার অনেক বাকি আছে, আমি শিখছি রোজ। সিনেমা মিউজিক করতে অনেক কিছু শেখার বাকি আছে। আজকে আমি দেশে কাজ করি, কালকে বিদেশ থেকে আমাকে যে কাজে প্রয়োজন আমাকে ডাক দিবে, আমি চিন্তা করি না কখনো, কারণ আমার শিল্পতে আমার কনফিডেন্স আছে। রনি ভাই, একই প্রশ্ন কেন হচ্ছে আমি একটু যোগ করে বলি, কেননা হচ্ছে এই যে যারা কথাগুলো বলছিল তারাও কিন্তু আপনার প্ল্যাটফর্মে মানুষ, তাদের সাথে অনেক কাজ করেছেন এবং করতেই হতো, তারাই কিন্তু আপনাকে এলিমিনেট করে দিত। তখন কি হতো আসলে? আমি একটু করোনার সময়টা মনে করতে চাই। এই সময় কোনো কাজ ছিল না, আমি ঠিক এলাকায় গেলাম এবং আমি 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 অনেক কবুতর পুষলাম এবং আমি আমার প্রয়োজনটাকে সীমিত করে নিয়ে আসলাম। আচ্ছা, আমি আমার প্রয়োজনটাকে সীমিত করে নিয়ে আসলাম। এখনো আমার ঘর বাড়ি অনেক না, মানে ধরেন আমরা একটা ভুল করি কি জানেন, যে ধরেন একটা লিডার মানে তার এরকম একটা বাড়ি, রাজমহলের মতো বাড়ি, কিন্তু টাকাটার পেছনের কারণ আমরা কখনো আর বলি না। এই কারণে অসৎ লোকগুলা দিন দিন অসৎ হয়ে যাচ্ছে। আমরা ওকে প্রশ্নের সম্মুখীন করি না যে তোমার বেতন তো এত, হ্যাঁ তোমার বেতন এত, তোমার এই ঘর আসলো কোথা থেকে? আমি তো তোমার বেতন এত, তোমার ছেলে প্রাইভেটে যে স্কুলটায় পড়ে
সেটা 20-25 হাজার টাকা। তাহলে এটা কেমন, মানে বাপের বেতনই 40,000 টাকা, তাহলে ছেলের পরেই হচ্ছে 20,000 টাকা বেতনে, তার আর 3টা ছেলে, তার ফ্ল্যাট ভাড়া হচ্ছে 30,000। এখন একটা বাড়িতে যে আপনি তাকে খালি শুধু বাহাবা দিয়েন না, আপনি তার স্যালারি আর তার এই মিলে, তার এই পজিশনকে মিলে, এই সরকারি আমলা বলেন বা যে, তার জব এবং তার এই লাইফস্টাইলের প্রশ্নবিদ্ধ করতে হবে। এখন আপনি প্রশ্নবিদ্ধ না করলে এই চেঞ্জ আমরা যে চাচ্ছি এটা সম্ভব না। ওই জায়গা থেকে এখন থেকে শুরু করতে হবে যে তোমার এই গাড়ি আসে কোথা থেকে। আর্টিস্টদের মধ্যেও তোমার একটা নাটকে তুমি আর্টিস্ট কত স্যালারি আমরা জানি, তোমার এই ফোন আর এই গাড়ি আসে কোথা থেকে। আমরা শুধু পলিটিক্যাল বলছি না, আমরা সব জায়গার এই প্রশ্নটা আপনি যদি করা শিখেন সব ঠিক হয়ে যাবে। যে জায়গা থেকে কাজের কম, আমরা কি 2 মাস কাজ করছি, সবাই তো কাজ ছাড়া, তো সবার হাতের অবস্থা কি খুব ভালো ছিল না? তো এমনও শিল্পী আছে যারা একবেলা খাইতে পারে না, কিন্তু কাউকে বলতে পারে না। এমনও দিনমজুর যারা যারা দিনে আনে দিনে খায়, তাদের ঘরে 5টা বাচ্চা আছে, তারা কি খাইতে পারছে? কিন্তু তারা কিন্তু আন্দোলনে ছিল যে আমরা সৎভাবে আবার সমর্থন দিয়েছে। কেন দিয়েছে? যে আমরা ভালো কিছু চাই, আমরা ভালোভাবে বাঁচতে চাই, আমরা আমাদের কথা বলা দিয়ে বাঁচতে চাই। আমাদের কাজটা বড় কিছু না, আমরা যদি বেঁচে থাকি, আমরা যদি একটা নতুন একটা অভ্যুত্থান পাই, তাহলে আমরা নতুনভাবে আবার নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবো। রনি ভাই, আপনার কাছ থেকে আমি এটা শুরু করতে চাই। আমরা একটু আগে শানু ভাইয়ের কাছে জানছিলাম যে শিল্পীরা যখন কথা বলে সেটা এত প্রভাবিত হয়, এত অনুপ্রাণিত হয়, মানুষের কাছে লাগে। আমরা একটা গানের কথাও দেখেছি, বেশ কয়েকজন আমরা দেখেছি যে আবু সাইদ যখন মারা গেলেন, কিংবা নানাভাবে আমাদের আন্দোলনটা তখন চলছিল, নানাভাবে নানা বড় বড় মানে শক্তিমান জায়গা থেকে আমাদেরকে নিয়ন্ত্রিত করার চেষ্টা চলছিল। তখনও কিন্তু দেখেছি কে বা কারা একটা গান গাইলেন, হুট করে সেই গানটা ভাইরাল হলো যে আবু সাইদ কীভাবে মারা গেল, সেই ব্যাখ্যাটা। একজন সে ছোট মানুষ, এই যে শিল্পের যে দায়িত্বটা, যে যেখান থেকে পেরেছেন তার মতো করে ছোট ছোট অংশে অংশগ্রহণ করা, এবং দিন শেষে এই আন্দোলন তো আমরা বলি যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সবাই অল্প অল্প করে সেটিতে সামিল হয়েছে, সারথি হয়েছে। এই যে পরিবর্তনের বাংলাদেশ, আপনি এখন সামনে কতটুকু আশাবাদী? আমরা যদি আমাদের জায়গা থেকে অল্প অল্প কাজটুকু করি, বাংলাদেশটাকে কতদূর নিতে পারবো? অলরেডি কিন্তু আমরা এই সুফল ভোগ করতে শুরু করেছি। সবাই কিভাবে আমরা কথা বলছি, আমাদের কথা বলার ধরনে আপনি বুঝতে পারবেন যে আমরা একটা, আমরা যে স্বাধীনতাটা স্বাদ পাচ্ছি, আমরা ভুল ধরতে পারছি। এমনকি আমি একটা বলি যে এই যে লোকজন বলতে পারছে যে ডক্টর ইউনূস কিন্তু সরকার প্রধান, তাকে নিয়ে বলতে পারছে যে সে তো তার ব্যাংক ঘুষ অমুক, এটা বলতে পারছে। তো একটা সরকার প্রধানকে নিয়ে কথা বলা বলতে পারছে, তার ভুল ধরা যাচ্ছে। তো এটা তো একটা সহজ প্রমাণ যে হ্যাঁ, আমরা অন্যের ভুল মানে ধরতে পারছি এবং বলতে পারছি। মিডিয়াতে ভাবতে হচ্ছে না। কতবার যে ব্যাক স্পেস দিয়েছি, কতবার ডিলিট করেছি, কতবার। একটা দুইটা ঘটনা বলবেন যে কোনো একটা পোস্ট দেওয়ার কারণে বা এটার কারণে? আমি এই যে সেদিন লিখেছি যে দেশে খুনির কদর হয় সে দেশেই খুনি জন্মায়। বিশ্বজিৎ হত্যার খুনিদের যখন ছেড়ে দেওয়া হলো, আমি এই দিন এটা লিখেছি এবং প্রথম লিখেছি, কিন্তু আমাকে এত পরিমাণ আমাকে গালাগালি করা আমার এলাকার ছেলে পেলে বলে, আমি ওই দিন ডিলিট করতে বাধ্য হই। মানে আমার বড় ভাই, মানে আমি ডিলিট করতাম না, আমি ওটা স্ট্যান্ড আমি রাখবো। আমার নিজের বড় ভাই আমাকে ফোন করে বলছে যে দেখ তুই এটা হাইড কর অন্তত, বা একে মানে এর আগেও আমি কেস খেয়েছিলাম, জানেন না হয়তো, এরকম ঠিক স্ট্যাটাস দেওয়ার কারণেই আমি কেস খেয়েছিলাম এইরকম। তো আমি এরকম ডিজিটাল আইন, হ্যাঁ ডিজিটাল আইনে তো আবার আইসিটি অ্যাক্ট। তো দেখেন আইসিটি অ্যাক্ট আবার এমন একটা অ্যাক্ট, কত 57 নম্বর ধারা। 57 মানে কি জানেন? দেখেন কোথায় অদ্ভুত একটা ঘটনা। 57 কোথায়? 75-এর অপোজিট 57। মানে হ্যাভি হ্যাভি কিছু ঘটনা আপনি কিছু খেয়াল করবেন। মানে আমরা এখন বুঝি যে আমরা ওইসব মানে ওই জিনিসটা বুঝতাম না যে সেই সময় আসলে 72 কী সিচুয়েশন হয়েছিল। আমরা এখন কিন্তু বুঝে গেছি যে কেন এরকম হয়। তো যাই হোক, কথা বললে অনেক এসে যাবে। ব্যাক স্পেস আরও একটা দিলাম, আর কি যেন লিখলাম, ও যে কারণে কেস খেয়েছিলাম সেটা লিখেছিলাম যে প্রধানমন্ত্রী যেদিন কক্সবাজারে সমুদ্রে পা ভেজায় তিনি সবাই প্রশংসা ভাসছে, ঠিক মগবাজারে একটা লোক সে ম্যানহলের মধ্যে পড়ে যায় বাইক সহ, শুধু তার চোখটুকু দেখা যায়। তো আমি শুধু এই লোকটার ছবি দিয়ে লিখেছিলাম যে তিনি পা ভেজালেন, ইনি গা ভেজালেন। অর্থাৎ আমরা এক জায়গায় প্রশংসা করছি, কিন্তু এই গোটা শহর যে প্লাবিত, মানুষজন খালে পড়ে যাচ্ছে, কত মারা গেল, আমরা এই বিষয়টাকে আমরা বলবো না যে আমার ঢাকা শহর যে প্লাবিত, কক্সবাজার হয়ে গেছে,
এই বিষয়টা তো আমি একটা আর্টিস্ট আমার মতো করে বলছি, কিন্তু এইটুকুর জন্য মনে করেন আমি কেস খাই। আমি এই বিষয়টা তো একটু ডিটেলস আসবো। আমি আপনার কাছে জানতে চাই যে শতমত নাকি সহমত, একটা গ্রুপ তৈরি হয়েছিল সহমত ভাই, আর এখন আমরা সবাই বলছি যে শতমত চাই। আমি থাকুক একটা বিষয়ে দ্বিমত থাকুক, কিন্তু আমি শতমতটাকে অ্যাকসেপ্ট করার মানসিকতাটা যেন আমাদের সবার মধ্যে থাকে। আপনার কাছে কোনটা ভালো ছিল, শতমত নাকি সহমত? অবশ্যই শতমত। আমি এসেই বলেছি যে আমি যে মত দিচ্ছি সেটা দ্বিমত করে আমাকে মানুষ লিখছে, আমার এটা খুব ভালো লাগছে। কারণ যে আজকেই আমার একটা পোস্টে দেখবেন যে একজন লিখছে, আমার ছোট ভাই, সে পলিটিক্যালি একটা দল সাপোর্ট করে, আমি তার পলিটিক্যাল তার দল সাপোর্ট করাটাকে আমি কোনোভাবেই খারাপ চোখে দেখি না। অবশ্যই সে তার একটা চিন্তা থাকবে, এবং সেখানে সে আমাকে এই আমার কথার এগেইনস্টে জিনিসপত্র লিখছে, আমি তার উত্তর দিচ্ছি আর হাসছি যে যখন তুমি যেটা সাপোর্ট করছো তখন তো আমি কি বা কেউ কিছু লিখে সে ছাড়বে তো না, আর তুমি যখন লিখতে পাচ্ছ এবং তোমাকে কেউ কিছু করছে না, আমি তোমাকে ঘৃণাও করছি না, আমি তোমাকে ঘৃণাও করছি না, কারণ তুমি যে মত দিতে পারছো আমার খুব ভালো লাগছে যে তোমার দল এখন ক্ষমতা নেই বাট তুমি মত দিচ্ছ, এবং এটা আমার অসম্ভব ভালো লাগছে। আর আমি যেটা আসলে দ্বিতীয় স্বাধীনতাটা না আমি আসলে খুবই ভয়ে আছি বা এনজয় করতে বেশি পারছি না। কারণটা হচ্ছে ৭১ তো প্রথম স্বাধীনতা হয়েছে, আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, সে বাংলাদেশ এখানে এসে দাঁড়িয়ে গেছে। দ্বিতীয় স্বাধীনতা পেলাম, বাংলাদেশ আবার যদি এখানে চলে দাঁড়িয়ে যায়, আবার যদি আরেক স্বৈরাচার আসে, আমরা যদি আবার পিছিয়ে পড়ি, তাহলে সেটা তো স্বাধীনতা অর্জনটা বিফলে যাবে। আমি চাই, আমি খুবই আশাবাদী বিফলে যাবে না, বাট আমি চাই রাষ্ট্র সংস্কার হবে, এত সুন্দর করে হবে যেন মানে কেউ যেন আবার কোনোভাবে আমাদেরকে এরকম জায়গায় নিয়ে যেতে না পারে। পরিবর্তনটা অনেক হয় একটু কঠিন হবে, কারণ বলি প্রথম স্বাধীনতায় যেটা হলো যে বাইরে থেকে শত্রু এসছিল, আমাদেরকে যখন মারতে চায় আমরা যা ফাইট করে তাদেরকে আমরা সরিয়ে দিয়েছিলাম। এইবার যেটা ঘটলো যে আমার নিজের লোকই আমাদের শত্রু, আমাদের মারছিল, কিন্তু তাদেরকে কিন্তু মাত্র 2 জন পালাইছে, বাকিগুলো কিন্তু আমাদের পাশে রয়ে গেছে, তারা রূপটা চেঞ্জ করে আমাদের পাশেই রয়ে গেছে। সো আমার মনে হয় যে পরিবর্তনের কথা বলছি তারা তো সমাজের বাইরের লোক না, এখন এই লোকগুলো তো খুবভাবে চাইবে বিভিন্নভাবে আবার তাদের জায়গাটা ব্যাক করাতে, রাইট? সো এটা আমাদের জন্য ডিফিকাল্ট। ওই যে যন্তর মন্তর ঘর আপনার ওই ঢুকাইয়ে বের করতে হবে, যন্তর মন্তর ঘরে তারা ঢুকেছিল, তো সেখান থেকে বের হয়েছে তারা। সেন্টু, পরিবর্তনটা কতটুকু চোখে লাগছে এবং সেটা ইতিবাচক কিনা, শান্তিদায়ক কিনা? না, অবশ্যই শান্তির, কারণ মানুষের জীবন পরিবর্তনশীল, পৃথিবীটাও পরিবর্তনশীল। তো পরিবর্তন হয়েছে বিদায় কিন্তু আমরা এখন অনেক কিছু বলতে পারতেছি, আমরা এখানে নিজেদের মতো নিজেরা কথা বলতে পারতেছি, দেশ নিয়ে, দেশের মানুষ নিয়ে বা বিভিন্ন মত নিয়ে কথা বলতে পারছি, সেটা আসলে অনেক আনন্দের, একটা স্বস্তি ভাব। আমি আপনার কাছ থেকে যেটা জানতে চাচ্ছিলাম যে আপনি একটা কিছু লিখলেন, গা ভেজালেন, পা ভেজালেন, যে যাইটাই লিখলেন, আমি যদি একদম শুরুটা বলি যে আচ্ছা, আপনি যখন মিরাক্কেলের শুরুটা করলেন, এত দারুণভাবে সব কিছু বিষয়ে স্যাটায়ারভাবে উপস্থাপন করেছেন, সেই আবু-হেনের রনিই তো বাংলাদেশের, বিশেষ আপনি ওখানে যাকে আমরা দেখেছি সে তো আর কেউ না, আপনিই তো ছিলেন, কিন্তু সেই আবু-হেনের রনিকে কোনো না কোনোভাবে এই স্যাটায়ারের ধরনটাতে আমি আর কখনো পাই নাই। আমি তাকে স্বতঃস্ফূর্তভাবে যখন মিরাক্কেলে দেখি, আমি তাকে বাংলাদেশে তেমনটা দেখি না। এটাই কি একটা কারণ কিনা, আমি এটাই আসলে জানতে চেয়েছিলাম। আপনি বিশ্বে দেখেন, আপনার আমেরিকাতে লেট নাইট শোগুলো হয় এবং স্ট্যান্ড আপ কমেডির মেইন মানে 60 to 70% একটা বিষয় হচ্ছে পলিটিক্যাল স্যাটায়ার। এটা না হলে আসলে স্ট্যান্ড আপ কমেডির যেটাকে বলি সেটাই হবে না। তো আপনি সেই জায়গাটাই টাচ করতে পারছেন না, এবং এরকম একটা শক্তিশালী বিষয়কে আপনি বলতেই পারবেন না। মানে কমেডি আসলে কি, সামগ্রিক অর্থে কমেডি বিষয়টাকে কিন্তু আমরা আর্ট হিসেবে যে জায়গাটাই দেখি, কমেডি যখন আপনি পলিটিক্যাল বা দেশের প্রবলেম নিয়ে আপনি করবেন তখন এটা ফার্স্ট গ্রেডে চলে আসবে। তো আমরা এই কমেডিটাকে এই কারণে আমরা ফার্স্ট গ্রেডে আনতে পারি। তবে এক্ষেত্রে আমাদের কমেডির মেন প্রতিদ্বন্দ্বী কারা ছিল জানেন? ওই 300 জন। কারণ এরা যে ফান করতো এইটা দেখে আমরাই হাসতাম। তাহলে একটা পলিটিক্যাল লিডার যদি আমাদের প্রতিদ্বন্দ্বী হয়ে যায়, এবং আমরা মাঝে মাঝে ভাবছি যে আমরা ব্যানার নিয়ে দাঁড়ায় যাব সংসদ ভবনের সামনে যে আপনারা আমাদের পেটে লাথি মারেন না। সত্যি কথা, আপনার বিভিন্ন চ্যানেলে, আপনার নিউজ চ্যানেল থেকে শুরু করে আপনার যেগুলো টক শোগুলোয় তাদের টপিক নিয়ে আমরা স্ট্যান্ড আপ কমেডিয়ানরা আমরা ফান করছি, রাইট? তো তাহলে বুঝতে হবে যে তারা কোন লেভেলে চলে গেছে। এই কারণে আমরা আসলে ডিফোকাস ছিলাম।
খুবই দুঃখিত, আশা করি আপনি এগিয়ে যাবেন। সেই আর কি। আমাদের প্রত্যাশা যে আপনি আবার ফোকাসে ফিরে আসেন এবং সেটা আমাদের জন্য আরো বেশি চমকপ্রদ হবে। শানু ভাই, আপনাকে দিয়ে আমি শুরুটা করতে চাই, সন্দীপ ভাই আপনাকে দিয়ে আমি শুরুটা করতে চাই। সেটি হচ্ছে যে আমরা একটা জেনারেশনের কথা বলছি, যে জেন জি জেনারেশন। এই জেনারেশনটা একটু আলাদা এবং তাদেরকে বলা হয় তারা কম সময়ে অনেক বেশি কিছু পেতে চায়, তারা একটু অস্থির টাইপের, একটু ভিন্ন মাত্রার তারা আসলে। এবং এই জেন জি আসলে আমাদের এই আন্দোলনের নেপথ্যে ছিল, তারা নেতৃত্বে ছিল এবং তাদের কল্যাণেই আমরা এত বড় একটা সময় থেকে আমাদের পরিবর্তনের গল্পটা তৈরি করতে পেরেছি। সেই জেন জি নিয়ে আপনি আসলে কতটুকু আশাবাদী? জেনজির সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ওরা না রাইট অ্যান্ড রংটা আগে বুঝে। তোমরা বেসিক যেটা বেসিক আসলে ঠিক থাকাটা খুব জরুরি। সেটা জেনজি থেকে বেয়াদব বলে না অনেক সময়, কারণ একটা মুরব্বি যদি রং সাইড দিয়ে গাড়ি চালে আসে, ওরা ওকে চার্জ করে বসে, রং সাইড দিয়ে কেন আসলেন, তাই না? ওরা রাইট অ্যান্ড রংটা বুঝে। যারা রাইট অ্যান্ড রংটা বুঝে তারা তো ওরা নেটফ্লিক্স দেখে, ওরা যে জেনজি বলতে আমি শুধু বলছি না ঢাকা শহরের জেনজি, যারা অনেক গ্রামে গঞ্জে সবার হাতে ফোন আছে, সবার 3G আছে, ওরা কাউন্টার অ্যাটাক খেলে সবাই মিলে। আমার স্টুডিওর দারোয়ান একটা ছেলে ছিল 16 বছরের, সারাদিন গেম খেলতো, রাত জেগে জেগে দেখি যে ওয়াইফাই কানেক্ট করে কাউন্টার অ্যাটাক খেলছে। হি ইজ 16 বাট হি ইজ প্লেইং। সে দারোয়ান একজন, সমস্যা নাই, কিন্তু সে এটাও খেলছে। সো ওরা রাইট অ্যান্ড রং বুঝে। সো বুঝ দেওয়ার ভাজটা আমরা পর্যন্ত খেয়েছি, জেনজি খাবে না। সেটু কি প্রত্যাশা আছে তাদেরকে নিয়ে, যারা আমাদের এই আন্দোলনের নেপথ্যে ছিল, যারা নেতৃত্ব দিল, কেমন আশা করেন? আমি শুধু বলবো যে আমরা আসলে সবাই সবার সাথে থাকতে চাই, সবাই সবার মতটাকে প্রাধান্য না দেয়, কিন্তু তাদেরকে মানে তাদের উপর হামলা করা বা ওই রকম কোনো কিছু না করে, তার ভুল হইলে তাকে বোঝানো যে ভাই আমরা সঠিক পথে আগাই, এতটুকুই। যে সবাইকে নিয়ে বাঁচতে চাই, দেশটা সবার, সব ধর্মের, সব বর্ণের, সব মানুষের। একদমই। রনি ভাই, আপনার প্রত্যাশায় কেমন? জেনজিদেরকে নিয়ে আপনি কতটুকু আশাবাদী? আমি অনেক অনেক আশাবাদী। কারণ হচ্ছে যে এই যে সফলতা বা এই স্বাধীনতার টোটালটা তারা খুব ওন করে। সো আমরা মুক্তিযোদ্ধাদের বলতে শুনেছি যে আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? তো এই সময়কার যারা, আমি মেডিকেলে গিয়েছি ভাই, যারা চোখ হারিয়েছে, যাদের হাত হারিয়েছে, একদম আমি দেখেছি, এরা যেন মানে এখন আমরা না হয় তাদের খোঁজ নিচ্ছি, চ্যানেলগুলো যাচ্ছে। আমি চিন্তা করছি যে আজ থেকে 2 বছর 3 বছর পর যে লোকটা চোখ হারিয়েছে, সে হয়তো গ্রামে বসে আছে বা তার পার্সোনাল লাইফে, ওই সময় ও যেন ডুকরে কেঁদে না ওঠে যে আমার এই কারণে আমি চোখ হারালাম, এই কারণে আমি হাত হারালাম। তো আমার মনে হয় যে এটা এখন থেকে এই ফাইটটা দিতে হবে। এবং আমার কাছে মনে হয় যে দেখেন, একটা বছর আমাদের কাছে সবচেয়ে ক্রাইসিস, মানে এই মুহূর্তটা, প্রথম 1 বছর যে লোকটা রেগুলার ঘুষ দিত, যখন পক্ষ পাল্টে অন্য কেউ এসে যেন ঘুষ না নেয়, চাঁদা না তুলে, একটা বছর আগে এই রীতিটাকেই বাদ দিতে হবে। মানুষ যেন ভুলেই যায় যে কাউকে টাকা দিতে হবে বা চাঁদা দেওয়ার রীতিটা। প্রথম 1 বছর যদি আপনার মানুষকে ভুলাই দিতে পারেন, তারপর কিন্তু কেউ চাইতে বা কেউ দিতে, মানে বিষয়টা আবার নতুন করে শুরু মানে করতে হবে। সো আমার মনে হয় যে এই অভ্যাস যাওয়া তো কঠিন। হ্যাঁ, সেটাই যেতে হবে। মানে প্রথম আমরা 6 মাস 1 বছর যদি বাদ রাখতে পারি, তো একটা এখন ইস্যু তুলবে আর কি, যে ইস্যু তুলে নিজেদের ভেতর যে মিলিত হওয়ার যে বিষয়টা ছিল, ওইটাকে ভাগ করার চেষ্টা করছে আর কি। হ্যাঁ, আমরা অলরেডি কিছু নিউজ দেখছি যে একই জায়গায় অন্য দল এসে খাওয়ার চেষ্টা করছে। আমরা কিন্তু এই জায়গাটা চাই না, আমরা চাই না। আমরা এখন সবার মধ্যে একটা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এত আন্দোলন হচ্ছে আসলে যেই অন্যায়টা ঘোরের মধ্যে আছে, এত অনেক অযথা আন্দোলন হচ্ছে, বাট অন্যায়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে হবে, এই প্র্যাকটিসটা থাকতে হবে। এটা আসলে আমাদের দেশের জন্য ভালো, এটার জন্য থাকে। আমার শেষ প্রশ্ন, যে কি করতে চান আপনি বাংলাদেশের জন্য? আমি দেশটাকে অনেক সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। কিভাবে? কি করতে চান? নিজের কর্ম দিয়ে এবং নিজের সততা দিয়ে এবং মানুষের পাশে থেকে। আমি শিল্পী, আমি শিল্প চর্চা করতে চাই এবং আমি শিল্প চর্চার পাশাপাশি আমি একজন দেশের নাগরিক। আমার নাগরিক যেসব দায়িত্ব আছে, দায়িত্ববোধ আছে, রাইট অ্যান্ড রং সিলেক্ট করার ক্ষমতা আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, ওটা আমি ঠিক জায়গা মতো আমার দায়িত্বগুলো আমি পালন করতে চাই দেশের জন্য। অনেক কাজ। আমি বলতে চাই যে আমি শুধু ফান করতে চাই না, কারণ আমি
যোগ বলবো, মানুষের যদি পেটে ক্ষুধা থাকে, ওর যদি প্রবলেম থাকে, ও হাসে না। আমি এটা খুব কাছ থেকে দেখছি, কারণ আমি রুট লেভেলে ধরেন বস্তির মানুষ, রাস্তাঘাটের মানুষের সাথে যোগ করার, ফান করার চেষ্টা করছি। আমি যে রিক্সা উঠি না, তাকে আমি দু একটা যোগ শোনাই, কিছু বলি। যেমন ধরেন আমি একটু বলি, রিক্সাওয়ালা বলতেছি যে আপনি ছেলে বাদ দিয়ে মেয়ে ডাকলে নেন কেন? মেয়েদের প্রতি আপনার কোনো ইন্টিমেসি থাকে নাকি? মানে মেয়েদের প্রতি আপনার কি দুর্বলতা নাকি? তো সে অনেকে উত্তর দিতে পারে না। তো আমি একজনের কাছ থেকে উত্তর পাইছি, বলছে ভাই মেয়েরা ডাকলে যাই কেন জানেন? কারণ ছেলেদের দেশে মেয়েরা একটু পাতলা হয়। আচ্ছা। তো সব মানুষ যারা কষ্ট করে না, ওরাকে আমি ফান করে কিছু বললে ওরা মজা পায় না। তো মানুষের আসলে প্রবলেমগুলো সলভ হলে আমাদের গান শুনে মানুষ মজা পাবে, ফান করলে মজা পাবে। তো দু একটা আমি একটু বলি যে আমি কি চাই। এই যে দেশের বাইরে কেউ চিকিৎসা করতে যাইতে পারবে না। মাহাথির মোহাম্মদ যেরকম নিজে বলছে যে আমি দেশের বাইরে যাব না, আমার দেশে বলুক। রেমিটেন্স যোদ্ধারা শুধু টাকা পাঠায় এদেশে উন্নতি, আমি এটা চাই না। আমি চাই এই যে চোরেরা পাড়ায় টাকা পাঠায় ওদিকে গেল, একটা প্রবাসীর সহযোগিতা ছাড়া পারে না। অর্থাৎ যে লোকটা প্রথম সংসদ সদস্য হলো, সে দেশের বাইরে কীভাবে টাকা পাঠায় জানেন? তার পরিচিত মামা খালা কেউ কাউরে বলে আমার একটু জায়গা দেখেন, অমুক জায়গায় কেমন সেটেল হয়, কিন্তু প্রবাসীর মাধ্যমে। রাইট। তো এই প্রবাসীরা শুধু টাকা পাঠাবে না, তারা ভিডিও করে পাঠাবে। জানেন যে এক এক্স স্বাস্থ্যমন্ত্রীর ছেলে চোর হচ্ছে আমেরিকাতে কতগুলো ফ্ল্যাটের মালিক। এটা এতদিন পরে কেন জানবো? এটা অনেক আগেই ছবি ভিডিও করে পাঠিয়ে দেবে যে দেখেন অমুক চোরের ছেলে, অমুক মন্ত্রীর ছেলে এই করছে, সিঙ্গাপুরে কে বাড়ি করছে, আমার এলাকা, মানে সব এমপি মন্ত্রীর বাড়ি, বেগমপাড়ায় কার বাড়ি, এটা আমরা আগে থেকে ভিডিও করে পাঠাবো। বর্তমানে যারা সরকার আছে তারাও যদি কেউ টাকা পাঠায়, ভিডিও করে পাঠিয়ে দিবে, ইনস্ট্যান্ট পাঠাবে প্রবাসী। রাইট। তাহলে আমরা সেই 5 বছর পর সরকার পাল্টাবে, আর ওই সময় জানবো না। আমরা এখন টেকনোলজি যুগে এসে আমরা আসলে পিছিয়ে থাকার কোনো অর্থ হয় না। একদমই তাই। এবং আমাদের পিছিয়ে থাকা মানে হচ্ছে আমাদের দেশ পিছিয়ে থাকা, আমরা সেটাতে চাই না। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনারা আমাদের এই আয়োজনের সময় দিয়েছেন, আমরা খুবই কৃতজ্ঞ। আমরা শেষ করব, তবে আপনার গান দিয়ে আমরা আসলে শেষ করতে চাই। তার আগে আমি বিদায় নিতে চাই দর্শকদের কাছ থেকে। দর্শক, আরিফ ফেমাসের আয়োজন দেখছিলেন, যারা সারথী ছিলেন তারা কিন্তু প্রত্যেকেই একটা কথা বলেছিলেন যে নিজ দায়িত্বটা পালন করাটা খুব জরুরি। কেন জরুরি? আপনি যদি আপনার নিজ দায়িত্বটা পালন করবেন, ভালো থাকবে কে? আপনি ভালো থাকবেন। আপনি ভালো থাকা মানে দেশ ভালো থাকা। আর আপনি যখন জিতে যান তখন দেশটাই তো জিতে যায়, কারণ দেশটা তো আমার আপনার সবার। ফলে নিজ দায়িত্বটুকু সঠিকভাবে পালন করাটা খুব জরুরি, খুব জরুরি এবং খুব জরুরি। আপনার গানটা শুনতে শুনতে আমাদের এই আয়োজনটা আজকে শেষ করতে চাই। আমি একা না, যারা পারে তারা সবাই গাইতে পারে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই সে কালো ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই সে কালো ভাঙা। তারা কি ফিরিবে আর, তারা কি ফিরিবে আর সুপ্রভাতে? কত তরুণ অরুণ গেছে হস্তা চলে, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে।